নমস্কার। আজ আমরা কথা বলবো আমাদের বাংলায় যে নতুন বছর আসে, প্রতিটি বছর যে আসে তার মধ্যে 12টি মাস থাকে আমরা জানি। তো আজকের আমরা কথা হবে সেই বিষয়ে যে 12টি মাস, এই 12টি মাস গণনার মূল ভিত্তিটা ঠিক কি, কিভাবে গণনা হয় এই 12টি মাস। সত্যি বলতে কি, আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন যে আমাদের পূর্বপুরুষরা তারা জ্যোতির্বিজ্ঞানে কতটা দক্ষ ছিলেন। কারণ আমাদের এই মাস গণনার মূল ভিত্তিটা কিন্তু হচ্ছে রাশিচক্র। শুধুমাত্র রাশিচক্রই নয়, তার মধ্যে অবস্থিত 27টি নক্ষত্র মণ্ডলীয় এবং গ্রহরাও, বিশেষ করে রবি অর্থাৎ সূর্যদেব এবং চন্দ্র। তা আজকের এই আলোচনায় কিন্তু শুধুমাত্র মাস গণনার পদ্ধতি নয়, সেই যে 12টি মাস তাদের যে নাম অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ইত্যাদি, সেগুলির নামগুলিও কোথা থেকে এলো সে বিষয়ে আমরা কথা বলব, আমরা জেনে নেব সব কিছু। তবে এই আলোচনায় বেশ কিছু জটিল গাণিতিক বিষয় রয়েছে, তবে আমরা কিন্তু সেসব গাণিতিক আলোচনা, সূক্ষ্ম গাণিতিক আলোচনা সযত্নে আজ পরিহার করব, কারণ আমরা সবাই যাতে বুঝতে পারে সেজন্যই এই ভিডিওটা আমি তৈরি করার চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আশা করি আমাদের মাস গণনার মূল ভিত্তি ঠিক কি এবং আমাদের এই মাসগুলির নাম কোথা থেকে এলো, কিভাবে এলো, সেটা আপনারা বুঝতেই পারবেন। যাই হোক, শুরু করি একেবারে শুরু থেকেই। আমাদের যে মাস গণনার ভিত্তি সেটা আমরা রাশিচক্র আমরা জানি। তো রাশিচক্র হচ্ছে একটা বৃত্তের মতো, সম্পূর্ণ মহাকাশ জুড়ে সে ছড়িয়ে আছে একটা বৃত্ত। তো একটা বৃত্ত অঙ্কের হিসাবে 360 ডিগ্রি হয়। এর মধ্যে 12টি রাশি রয়েছে এবং তা সমানভাবেই বিন্যস্ত। তো 360কে যদি 12 দিয়ে ভাগ করেন তবে 30 ডিগ্রি করে হয়। এই হচ্ছে মাস গণনার মূল ভিত্তি। এবং আমাদের যে রাশিচক্র অঙ্কন আপনারা অনেকেই দেখেছেন, বিশেষত যখন আমরা কোনো কুষ্ঠিতে বা ঠিকুজিতে আমরা রাশিচক্র আঁকা দেখতে পাই, বিভিন্ন গ্রহ দেখতে পাই, সেই যে রাশিচক্র যেটা আমাদের পূর্ব ভারতে ব্যবহার করা হয়, ভারতে মূলত 3 ধরনের রাশিচক্র ব্যবহার করা হয়। একটা হচ্ছে উত্তর ভারতের, একটা হচ্ছে দক্ষিণ ভারতের, আরেকটা আমাদের এই পূর্ব ভারতের। তা পূর্ব ভারতের এই যে রাশিচক্র, তার মধ্যে দেখবেন ঠিক সবার উপরে যে রাশিটা থাকে সেটা হচ্ছে মেষ রাশি। তো সূর্যদেব তিনি এই রাশিচক্র পরিক্রমকালে, তিনি যখন পরিক্রমা করেন এই রাশিচক্র, তখন যেই মাত্র এই সূর্যদেব মেষ রাশিতে এসে পৌঁছান তখন বৈশাখ মাস শুরু হয়। তো এখানে আরো একটা কথা কি, এই যে রাশিচক্রের কথা বললাম, এটা বৃত্তাকার। তো বৃত্তাকারের গণনা যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, তবে একটা জায়গা থেকে গণনাটা তো শুরু করতে হবে। সেজন্যই আমাদের প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা তারা মেষ রাশিটাকে ধরেছিলেন যে সেখান থেকে গণনাটা শুরু হোক। যদিও এর পেছনে অনেক কারণ রয়েছে, তবু মোটামুটিভাবে এটাই হচ্ছে মোদ্দা কথা, যে একটা জায়গা থেকে গণনা শুরু করতে হবে এবং সেটা মেষ রাশি। তো এখানে এই যে সূর্যদেবের কথা বললাম, তিনি কিন্তু তার পরিক্রমাকালে কোন রাশিতে তিনি প্রতিদিন প্রায় গড়ে 1 ডিগ্রি করে অতিক্রম করে যান এবং সেভাবেই তিনি 30 ডিগ্রি অতিক্রম করেন 30 দিনে প্রায়। কখনো কখনো এটা একটু বাড়তে পারে কিংবা কখনো একটু কমতে পারে। এর কারণ পৃথিবী, সূর্য এবং রাশিচক্রের যে কণিক অবস্থান তার উপর ভিত্তি করে তৈরি হয়। মোটামুটিভাবে সূর্যদেব প্রতিদিন 1 ডিগ্রি করে যান এবং রাশিচক্রের প্রতিটি রাশির মধ্যে যে 30 ডিগ্রি রয়েছে সেটা পরিক্রমা করতে তার প্রায় 30 দিন লাগে। যাই হোক, এই যে মেষ রাশিতে যে মাত্র সূর্যদেব ঢুকলেন, আমরা জানলাম বৈশাখ মাস শুরু হলো এবং যতদিন তিনি মেষ রাশিতে থাকবেন ততদিনই হবে বৈশাখ মাস। যেই মাত্র মেষ রাশি পার হয়ে তিনি বৃষ রাশিতে গিয়ে পৌঁছবেন, সেই মাত্র শুরু হয়ে যাবে জ্যৈষ্ঠ মাস।
এবার বৃষ রাশিতে তিনি যতদিন থাকবেন জ্যৈষ্ঠ মাস চলবে। যেই মাত্র বৃষ রাশি থেকে তিনি গিয়ে পৌঁছবেন তার পরবর্তী রাশি মিথুন রাশিতে, তখন শুরু হয় আষাঢ় মাস। ঠিক একইভাবে তিনি যখন কর্কট রাশিতে গিয়ে পৌঁছবেন, মিথুনের পরের রাশিটা কর্কট, সেখানে সূর্যদেব যখন যাবেন তখন শুরু হয় সেই আষাঢ়ের পর শ্রাবণ মাস। সেখানে তিনি প্রায় সেই 30 দিন থাকেন। তারপর সেই নিয়মই কর্কটের পরের রাশি হচ্ছে সিংহ, সেখানে সূর্যদেব গেলে হয় ভাদ্র মাস। তারপরে রাশি কন্যা, সেখানে সূর্যদেব গিয়ে পৌঁছলে হয় আশ্বিন মাস। তারপরে রাশি তুলা, সেখানে হয় সূর্যদেব গিয়ে পৌঁছলে তার পরিক্রমাকালে কার্তিক মাস। এর পরের রাশি বৃশ্চিক রাশি, সেখানে সূর্যদেব গিয়ে পৌঁছলে তার পরিক্রমায় তৈরি হয় অগ্রহায়ণ মাস। এর পরের রাশি ধনু রাশি, বৃশ্চিকের পর, সেখানে যখন সূর্যদেব যান তখন হয় অগ্রহায়ণের পরবর্তী মাস হচ্ছে পৌষ মাস। ধনু রাশির পরবর্তী রাশি হচ্ছে মকর রাশি, সেখানে সূর্যদেব যখন গিয়ে পৌঁছেন তখন হয় মাঘ মাস। এর পরবর্তী রাশি হচ্ছে এই মকরের কুম্ভ। তো কুম্ভতে যে মাত্র সূর্যদেব গেলেন, তার পরিক্রমা যখন শুরু হলো তখন ফাল্গুন মাস চলতে শুরু করে। তা সেই কুম্ভের পর সূর্যদেব যখন মিনে গিয়ে পৌঁছান, অর্থাৎ রাশিচক্রের শেষ রাশিতে গিয়ে তিনি পৌঁছান, তখন চৈত্র মাস হয়। এ হচ্ছে কিন্তু আমাদের যে রাশিচক্রের নিয়ম অনুসারে আমাদের যে মাস গণনার পদ্ধতি এটি। তো যাই হোক, এবার আমরা বলি যে আমাদের এই যে 12টি মাসের কথা বললাম সূর্যদেবের রাশি পরিক্রমা অনুযায়ী, তার মধ্যে প্রথমে আসে বৈশাখ। তো বৈশাখ নাম এলো কোথা থেকে? বৈশাখ নাম এলো, এর পেছনে মূল কারণটা হচ্ছে এরকম: সূর্যদেব যে রাশিতে থাকেন, যখন যে রাশিতে থাকেন, সে সময় চন্দ্র গ্রহ যখন সূর্যদেবের বিপরীতে অবস্থান নেন তখন পূর্ণিমা হয়। আমরা অনেকেই জানি সূর্যের বিপরীতে যখন চন্দ্র থাকে তখন সূর্যের সম্পূর্ণ আলোটা চন্দ্র পেয়ে যায়, তাতে পূর্ণিমা হয়। তো সূর্যদেব যেই মাত্র মেষ রাশিতে গিয়ে পৌঁছলেন, অর্থাৎ বৈশাখ মাস শুরু হলো, সে সময় সেই মাসে যে পূর্ণিমাটা হয়, সে পূর্ণিমা হয় মেষের ঠিক বিপরীত রাশি তুলা রাশির বিশাখা নক্ষত্রে যখন চন্দ্রদেব গিয়ে পৌঁছান। তাই বিশাখা নক্ষত্র কিন্তু তার যে অবস্থান, সেটা তার 4 ভাগের 3 ভাগ তুলা রাশিতে থাকে, 1 ভাগ থাকে তুলার পরবর্তী বৃশ্চিক রাশিতে। যাই হোক, সূর্যদেবের সেই মেষ রাশিতে অবস্থানকালে, অর্থাৎ বৈশাখ মাসে অবস্থানকালে চন্দ্র যেই মাত্র গিয়ে তুলা রাশির বিশাখা নক্ষত্রে পৌঁছলেন, সেই মাত্রই কিন্তু পূর্ণিমা হবে। এবং সেই পূর্ণিমার কারণে, বিশাখা নক্ষত্রের পূর্ণিমার কারণে সূর্যদেবের অবস্থিত রাশি মেষ রাশি, তার সেই পরিভ্রমণ কালকে বলা হয় বৈশাখ মাস। অর্থাৎ এখানে নক্ষত্র মণ্ডলীর হিসাবটা রয়েছে। তা আমরা জানি অনেকেই যে রাশিচক্রের মধ্যে টোটাল 27টা নক্ষত্র মণ্ডলী রয়েছে। তা শুরু হচ্ছে প্রথমে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী ইত্যাদি করে একেবারে শেষ যে নক্ষত্র মীন রাশিতে, সেটা হচ্ছে রেবতী নক্ষত্র। তো যাই হোক, এই বৈশাখ মাসের পর সূর্যদেব যেই মাত্র গিয়ে বৃষ রাশিতে ঢুকলেন, আমরা আগেই জানতে পেরেছি যে সেখানে যাওয়া মাত্রই জ্যৈষ্ঠ মাস শুরু হয়। তা জ্যৈষ্ঠ কথাটি এসেছে এ কারণে যে সে সময় সূর্যদেব যখন গিয়ে বৃষ রাশিতে পৌঁছান, তখন চন্দ্রদেব যেই মাত্র ঘুরতে ঘুরতে সূর্যের বিপরীতে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে এসে পৌঁছান, তখন সূর্যের ঠিক বিপরীতে চন্দ্রদেব অবস্থান নেন এবং তাতে পূর্ণিমা হয়। এবং এই পূর্ণিমাটা হয় বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে এসে। এবং সেই জ্যেষ্ঠা নক্ষত্র থেকেই সূর্যদেবের বৃষ রাশির পরিভ্রমণ কালকে
জ্যৈষ্ঠ মাস বলা হয়। এখানে আরো একটা কথা বলি, সূর্যদেব যেমন রাশিচক্র পরিভ্রমণ করতে, প্রতিটা রাশি পরিভ্রমণ করতে তিনি প্রায় 30 দিন সময় নেন এবং সম্পূর্ণ পরিভ্রমণ করতে 365 দিন সময় লাগে প্রায়। তেমনি চন্দ্রদেব কিন্তু তিনি প্রতিটি রাশি যে পরিভ্রমণ করেন সবচেয়ে কম সময় করেন। তিনি মাত্র 2.25 দিন সময়ে একটি রাশি পরিভ্রমণ সেরে ফেলেন, সূর্যের যেখানে লাগে 30 দিন প্রায়। যাই হোক, এবার যখন সেই বৃষ রাশি পার হয়ে সূর্যদেব তিনি গিয়ে পৌঁছলেন তার পরবর্তী রাশি মিথুন রাশিতে, তো সেই সময় চন্দ্রদেব সূর্যদেবের বিপরীতে যখন অবস্থান নেয় সেটা হয় ধনু রাশির পূর্ব আষাঢ়া এবং উত্তর আষাঢ়া নক্ষত্রের মধ্যে কোথাও। আসলে এই পূর্ব আষাঢ়া এবং উত্তর আষাঢ়া নক্ষত্র যে দুটি রয়েছে এটি যুগ্ম নক্ষত্র, যুগ্ম নক্ষত্র মণ্ডলী। একে সম্পূর্ণভাবে আসলে আষাঢ়া নক্ষত্র বলা হয়। তার আগের ভাগটা পূর্ব ভাগ, পরের ভাগটা হচ্ছে উত্তর ভাগ বলা হয়। যেমন আমাদের প্রাচীনকালকে আমরা পূর্বকাল বলি, আমাদের ভবিষ্যৎকালকে আমরা উত্তরকাল বলি, ঠিক তেমনি এই আষাঢ়া নক্ষত্রকে দুটি ভাগ করা হয়েছে। এটি আসলে দুটি যুগ্ম নক্ষত্র। তো এর পূর্বার্ধকে বলা হয় পূর্ব আষাঢ়া নক্ষত্র এবং তার পরবর্তী ভাগটাকে বলা হয় উত্তর আষাঢ়া নক্ষত্র। তো যাই হোক, সূর্যদেবের সেই মিথুন রাশিতে অবস্থানরত অবস্থায় যেই মাত্র চন্দ্রদেব এই আষাঢ়া নক্ষত্রে কোথাও থাকেন, আইদার পূর্ব আষাঢ়া নক্ষত্রে কিংবা উত্তর আষাঢ়া নক্ষত্রে, এবং সেই জন্যই এই মিথুন রাশির অবস্থানরত সূর্যদেবের পরিভ্রমণ কালকে বলা হয় আষাঢ় মাস, আষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে। যাই হোক, এবার আমরা ঢুকি শ্রাবণ মাসে। শ্রাবণ মাস অর্থাৎ সূর্যদেব গিয়ে পৌঁছেছেন তিনি কর্কট রাশিতে। তো কর্কট রাশিতে অবস্থানকালে চন্দ্রদেব কর্কট রাশির ঠিক বিপরীত রাশি অর্থাৎ মকর রাশিতে তিনি যখন শ্রবণা নক্ষত্র ভোগ করেন, এভাবেই বলা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে যে তিনি ভোগ করেন কোন একটা নক্ষত্র। তো সেই চন্দ্র যখন শ্রবণা নক্ষত্রে অবস্থান করেন কিংবা ভোগ করেন, তো সেই শ্রবণা নক্ষত্রে থাকাকালীন সময়ই শ্রাবণ মাসের পূর্ণিমাটা হয়, সে বিখ্যাত ঝুলন পূর্ণিমা। তো সেজন্যে এই শ্রবণা নক্ষত্রের নাম অনুসারেই এই সূর্যদেবের কর্কট রাশিতে অবস্থানরত সময়কালকে বলা হয় শ্রাবণ মাস। ঠিক তেমনি এই কর্কটের পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি। সেখানে যেই মাত্র সূর্য ঢুকলেন ভাদ্র মাস শুরু হলো, ওদিকে চন্দ্র ঘুরতে ঘুরতে তিনি সূর্যদেবের বিপরীতে অবস্থান নিয়ে নেন। সে সময় কুম্ভ এবং মীনের মধ্যে অবস্থান রয়েছে ভাদ্রপদ নক্ষত্রের। এই ভাদ্রপদ নক্ষত্র আষাঢ়া নক্ষত্রের মতো দুটি যুগ্ম নক্ষত্র মণ্ডলী। প্রথম ভাগটাকে বলা হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং দ্বিতীয় ভাগটাকে বলা হয় উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তো যেই মাত্র সূর্যের বিপরীতে সেই ভাদ্রপদ নক্ষত্রের কোনো একটায়, পূর্ব ভাদ্রপদে কিংবা উত্তর ভাদ্রপদে চন্দ্রদেব অবস্থান নেন, তখন পূর্ণিমা হয় ভাদ্র মাসের। এবং সে কারণেই সূর্যদেবের এই ভাদ্র মাসস্থ পরিভ্রমণ কালকে বলা হয় সেই ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে ভাদ্র মাস। এবার এর পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিতে সূর্য অবস্থানকালে আমরা জানি এই মাসটাকে বলা হয় আশ্বিন মাস। তো সেই সময় চন্দ্রদেব তার বিপরীতে গিয়ে সূর্যের তিনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে গিয়ে পৌঁছান, এবং সে কারণেই এই অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারেই সূর্যদেবের এই কন্যা রাশিস্থ অবস্থানকাল সেটাকে বলা হয় আশ্বিন মাস। তো এই আশ্বিনের পরবর্তী মাস কার্তিক, অর্থাৎ সূর্যদেব তিনি কন্যা রাশি পার হয়ে তিনি তুলাতে গিয়ে পৌঁছলেন। তুলাতে পৌঁছানো মাত্রই কার্তিক মাস শুরু হলো। ওদিকে চন্দ্রদেব সেই সময় সূর্যদেবের বিপরীতে তিনি যেই মাত্র কৃত্তিকা নক্ষত্রে গেলেন, সেখানে তখন সেই মাসের অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমাটা হয়। এবং সে কারণে এই সূর্যদেবের অবস্থানকাল তুলা রাশিতে যেটা হয়
সেই সময়কালটাকে বলা হয় সেই কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে কার্তিক মাস। তো কার্তিকের পরবর্তী যে মাস সেটা আমরা সবাই জানি যে অগ্রহায়ণ মাস। তো অগ্রহায়ণ মাস সে সময়ে সূর্যদেব অবস্থান করেন বৃশ্চিক রাশিতে এবং চন্দ্র যখন তার বিপরীতে ঘুরতে ঘুরতে পৌঁছান অর্থাৎ পূর্ণিমা হয়, তো সে সময় চন্দ্রদেব থাকেন মৃগশিরা নক্ষত্রে। তো মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে অগ্রহায়ণ মাসের নাম আসলে হচ্ছে মার্গশীর্ষ মাস। তবে এই মার্গশীর্ষ মাস আজকাল হয়তো আমরা অনেকেই জানি না, তবে বিভিন্ন পঞ্জিকায় যখন অগ্রহায়ণ মাসের কথা বলা হয় তখন কিন্তু মার্গশীর্ষ মাস শব্দটা উল্লেখ করা থাকে। শুধু তাই নয়, বিভিন্ন আমাদের কুষ্টি ঠিকুজিতে যখন জ্যোতিষীরা যদি কোনো জাতক তিনি অগ্রহায়ণ মাসে জন্মে থাকেন, তবে সেক্ষেত্রে কিন্তু সেসব জ্যোতিষীরা অনেক সময় মার্গশীর্ষ মাসে সেই জাতকের জন্ম বলে তারা লেখেন। আসলে এই যে মার্গশীর্ষ মাস কিংবা অগ্রহায়ণ মাস, এই দুটো মাসের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে, একটু অন্যরকম সামঞ্জস্য। প্রথমে বলি এরকম যে আজকাল আমরা তো বৈশাখ মাস থেকে বছর শুরু হয় বলে জানি, নববর্ষ শুরু হয়, পয়লা বৈশাখ নববর্ষ। প্রাচীনকালে কিন্তু এই অগ্রহায়ণ মাস থেকে নববর্ষ শুরু হতো এবং সেই জন্যই এটাকে মার্গশীর্ষ মাস বলা হতো। মৃগশিরা নক্ষত্রের অনুপ্রেরণাতেই সেই মার্গশীর্ষ মাস, এবং সেটাই হতো বছরের প্রথম মাস। মার্গশীর্ষ, মার্গ মানে পথ, পথের প্রথম শীর্ষ। এবার এর পরবর্তীকালে যে নামটি এসেছে অগ্রহায়ণ মাস, সেটিও কিন্তু একই অর্থ বহন করে। এখানে হায়ন শব্দের মানে হচ্ছে বছর, অর্থাৎ বছরের অগ্র, প্রথম। অগ্রহায়ণ মাস বছরের প্রথম মাস। পরবর্তীকালে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানিক কারণে বছরের যে হিসাবটা শুরু হয় সেটা বৈশাখ মাস থেকেই শুরু হয়, এখনো তা চলছে। এবং এর পেছনে আমাদের রাশিচক্রের অক্ষাংশ ইত্যাদি বিভিন্ন জটিল গাণিতিক বিষয় রয়েছে। তো সে প্রসঙ্গে আজ ঢুকবো না, আগেই বলেছি। তো যাই হোক, এই অগ্রহায়ণ মাসের পর সূর্যদেব যখন গিয়ে পৌঁছান ধনু রাশিতে, আমরা জেনেছি যে তখন পৌষ মাস হয়। পৌষ মাস হয় এর কারণ চন্দ্র তখন তার বিপরীতে গিয়ে পুষ্যা নক্ষত্রে অবস্থান করেন এবং চন্দ্রের পুষ্যা নক্ষত্রে অবস্থানকালে পূর্ণিমা হয়, এবং সেই পুষ্যা নক্ষত্রের নাম অনুসারেই ধনুরাশিস্থ সূর্যের অবস্থান কালকে পৌষ মাস বলা হয়। তো পৌষের পর আসে মাঘ মাস। মাঘ মাস আসে যখন সূর্যদেব মকর রাশিতে তিনি পরিভ্রমণ করেন। তো সে সময় যখন পূর্ণিমা হয়, চন্দ্র যখন সূর্যের বিপরীতে থাকেন তিনি মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্র সিংহ রাশিতে রয়েছে। তো মঘা নক্ষত্রের নাম অনুসারেই এই যে মাঘ মাসের নাম হয়েছে সূর্যদেবের মকর রাশি পরিভ্রমণ কালকে, সেজন্যই এই মঘা নক্ষত্রের নামই মাঘ মাস বলা হয়ে থাকে। তো মাঘের পর ফাল্গুন মাস। তো সূর্যদেব তখন গিয়ে পৌঁছান মকর রাশির পরবর্তী রাশি কুম্ভ রাশিতে। ফাল্গুন মাসের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় কি, সেই আষাঢ় নক্ষত্র কিংবা ভাদ্রপদ নক্ষত্রের মতোই সেটাও কিন্তু দুটি যোগ্য নক্ষত্র। একটি হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আরেকটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, এবং দুটোই আসলে ফাল্গুনী নক্ষত্র বলে কথিত। প্রথম ভাগটা পূর্ব ফাল্গুনী এবং পরবর্তী ভাগটা উত্তর ফাল্গুনী। তো যাই হোক, সূর্যদেব যে মাত্র গিয়ে কুম্ভ রাশিতে বসলেন, অর্থাৎ ফাল্গুন মাস শুরু হলো, সেই সময় পূর্ণিমাটা যে হয় সেটা হয় সূর্যের সেই বিপরীতে, যখন চন্দ্রদেব সেই ফাল্গুনী নক্ষত্রের কোনো একটা নক্ষত্রে গিয়ে তিনি পৌঁছান, হয় পূর্ব ফাল্গুনী নক্ষত্র কিংবা উত্তর ফাল্গুনী নক্ষত্র। এবং সেই ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে সূর্যদেবের কুম্ভ রাশিস্থ পরিভ্রমণ কালকে ফাল্গুন মাস বলা হয়। এ প্রসঙ্গে আর একটা কথা বলি। মহাভারত বলেছে যে
পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের যে জায়গাটায় দুটি নক্ষত্রের মিলন হয়, সেই মিলন স্থলে যখন চন্দ্র গিয়ে পৌঁছেছিলেন কোনো এক সময় মহাভারতের কালে, তখন অর্জুনের জন্ম হয়েছিল। মহাবীর অর্জুনের জন্ম সেই পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের সন্ধিস্থলে হয়েছিল বলে মহাভারত বলেছে। এবং সেজন্যই অর্জুনের আরেক নামও আপনারা হয়তো অনেকেই জানেন, ফাল্গুনী। তো এই ফাল্গুন মাসের পর, অর্থাৎ সূর্যের এই যে কুম্ভ রাশির পরিক্রমার পর সূর্যদেব যেই মাত্র গিয়ে তার পরবর্তী রাশি অর্থাৎ রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশিতে গিয়ে পৌঁছান, ওদিকে চন্দ্রদেব তিনি যখন গিয়ে এর বিপরীতে গিয়ে তিনি চিত্রা নক্ষত্রে পৌঁছান এবং সেই সময় পূর্ণিমা হয়, যেহেতু সূর্যের বিপরীতে চন্দ্র অবস্থান নিয়েছেন। এবং চিত্রা নক্ষত্রের নাম অনুসারেই সে কারণে এই সূর্যের মীন রাশিতে পরিভ্রমণ কালকে বলা হয় চৈত্র মাস। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এই 12টি মাস কিভাবে গণনা করা হয় এবং এই 12টি মাসের নাম কিভাবে আমরা পেয়েছি, এই কথাগুলি আজ আমরা জানলাম। তো আমাদের এই কথা আজ আমরা এখানেই রাখছি। পরবর্তী পর্বে সবার আবারও দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খুব নমস্কার।